সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন একজন ব্যতিক্রমধর্মী প্রবাসী। তিনি শুধুমাত্র শরীরচর্চা জগতে নয়, বরং থাইল্যান্ডে গড়ে তুলেছেন নিজের ব্যবসা। কিভাবে এই রূপান্তর, আর থাইল্যান্ডে বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কেমন, এসব কিছু শুনবো সরাসরি হাসিব অলির মুখ থেকে। এবং এই পর্যায়ে আমরা তার এই রূপকথার যে যে গল্পটি, কিভাবে ছোটবেলা থেকে বডি বিল্ডার হয়ে উঠলেন এবং এই জগতে কিভাবে পা রাখলেন, এবং তারপরে ধীরে ধীরে কিভাবে আসলে ব্যবসায় আসলেন, আমরা আসলে এখন তার মুখ থেকে শুনবো বিস্তারিত। আসিফ ভাই। আসসালামু আলাইকুম নাহিদ ভাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ সকল ভিউয়ার্সদের। তো বডি বিল্ডিং তো আমি অনেক ছোট থেকেই করে আসছিলাম, মানে 16-17 বছর তখন থেকে আমি স্টার্ট করি। তো বডি বিল্ডিং এ আমি অনেক দেশে মিস্টার বাংলাদেশ চ্যাম্পিয়ন হই, সিঙ্গাপুরে মিস্টার এশিয়া চ্যাম্পিয়ন হই। হ্যাঁ, সো এরকম বডি বিল্ডিং এ অনেক সাকসেস ছিল। তো একটা সময় আমি আর কি, যেহেতু আমার ট্রেনিং গুলো সব থাইল্যান্ডে ছিল, আমার যে ট্রেনার উনি ছিল থাইল্যান্ডের মানে একজন লিজেন্ডারি বডি বিল্ডার এবং 2বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো আমি 2015 সাল থেকে ওনার কাছে ট্রেনিং করি থাইল্যান্ডে। তো তখন থেকেই আর কি থাইল্যান্ডে আসা যাওয়া হতো, প্রত্যেক বছর দেখা যেত 3-4 বার করে আসতাম, এখানে 1 মাস 1.5 মাস করে থাকতাম। তো থাইল্যান্ডের মানুষের সাথে, থাই কালচারের সাথে আমার একটা ভালো পরিচয় ছিল, এখানে অনেক ফ্রেন্ড ছিল। 2022 মানে 21-এর লাস্টের দিকে, মানে তখন আর কি আমি থাইল্যান্ডেই বিয়ে করি। আচ্ছা। তো এখন আর কি আহ থাইল্যান্ডে আছি, এবং থাইল্যান্ডে আমি প্রায় 1.5 বছর, এর আগে আসা যাওয়ার মধ্যে থাকতাম, কিন্তু বাংলাদেশে আমার জিমও ছিল। কিন্তু এখন আর কি থাইল্যান্ডে চলে এসেছি 1.5 বছর আগে। তো গত 1.5 বছর ধরে আমি এখানে কন্টিনিউয়াসলি থাকছি। এখানে আমি একটা জিমে ফিটনেস ট্রেনার হিসেবে জব করছি, পাশাপাশি আমি একটা বিজনেস সেট আপ করেছি, সেটা হলো মেডিকেল ট্যুরিজম। হ্যাঁ, আচ্ছা। বাংলাদেশে যারা আর কি ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে চায়, বাংলাদেশে তো নর্মালি মানুষ ইন্ডিয়াতে যেত, কিন্তু ইন্ডিয়া যখন ভিসা বন্ধ করে দিল, তখন তাদের অপশন হলো থাইল্যান্ড। তো থাইল্যান্ডে এখন অনেক বাংলাদেশি পেশেন্টরা আসছে, যদিও কিছু ভিসা জটিলতা আছে, এরপরও ভালো পরিমাণে প্রায় আমার মনে হয় এভরি মান্থে 15 থেকে 20 হাজার পেশেন্ট আসে বাংলাদেশ থেকে। আচ্ছা। আচ্ছা। তো আমি গত 3 বছর ধরে এই মেডিকেল ট্যুরিজমে আছি। রিসেন্টলি আমি নিজেই, আগে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে করতাম পার্টনারশিপে, এখন এটা আমি নিজেই আচ্ছা। সেট আপ করে নিয়েছি। আমার বিভিন্ন হসপিটালের সাথে আমার নিজের এজেন্সিশিপ আছে, যেরকম পায়াথাই, সামিতি ভেজ, বিএনএইচ, এইগুলো হলো থাইল্যান্ডের টপ হসপিটাল গুলোর মধ্যে। তো আর কি এখন থাইল্যান্ডে ভালোই আছি। আহ, এই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে একটা বিষয় আপনার সাথে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে থাইল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির কি অবস্থা, এবং থাইল্যান্ডে বর্তমানে কিরকম বাঙালি আছেন, এবং সংখ্যাটা আসলে আমরা যতটুকু জানি মালয়েশিয়ার তুলনায় অনেকটা কম। এটার আসলে কারণটা আপনার মতে কি? এবং বাংলাদেশে যারা থাইল্যান্ডে গিয়ে বসবাস করছেন, তারা আসলে মূলত কি ধরনের কাজ কারবার করেন, ওই দেশে কিভাবে আয় রোজগার করেন, এটা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। থাইল্যান্ডে, হ্যাঁ, বাংলাদেশের সংখ্যা খুবই কম। যদিও থাইল্যান্ড বাংলাদেশে খুবই কাছে, মাত্র 2.5 ঘন্টার ফ্লাইট। হ্যাঁ, মাঝখানে শুধু মিয়ানমার। কিন্তু থাইল্যান্ডে অনেক অপরচুনিটি ছিল জবের, কিন্তু এখানে আহ, বাংলাদেশিরা কম আসার প্রধান কারণ হলো বাংলাদেশের গভর্নমেন্টের সাথে এখানে কোনো লেবার রিলেটেড চুক্তি নেই। কারণ আপনি যখন বিদেশে কাজ করতে যাবেন, একটা ওয়ার্ক পারমিট লাগে। সো ওয়ার্ক পারমিটটা দেখা যায় যে আপনার যদি লেবার রিলেটেড গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো এগ্রিমেন্ট না থাকে, তাহলে দেখা যায় খুবই কস্টলি হয় ট্যাক্স, মানে যে আহ, ইয়াটা ইনকাম ট্যাক্স আসে, বা ওয়ার্ক পারমিটে যে ট্যাক্সটা অনেক হেভি হয়, অনেক বেশি হয়। সো কিন্তু দেখা যায় যে মালয়েশিয়া 1990s এর দিকে বাংলাদেশের জন্য ওপেন করে দিয়েছিল, তো তাদের অনেক শ্রমিক লাগতো ওই সময়, পাম ক্ষেতগুলোতে, তারপর বিভিন্ন দোকান, শপিং মল। তো তখন আর কি অনেক বাংলাদেশি যায়।
এবং মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে হয়তো এগ্রিমেন্টও ছিল এরকম, এই জন্য যাওয়া খুব ইজি ছিল, ওখানে থাকা খুব ইজি ছিল। কিন্তু থাইল্যান্ডের সাথে কোনো এই ধরনের কোনো এগ্রিমেন্ট না থাকাতে আমাদের যে অনেকে আসে, থাকার চেষ্টা করে, কাজ করার চেষ্টা করে, কিন্তু এই ওয়ার্ক পারমিটের ঝামেলার কারণে তারা এখানে লং টাইম স্টে করতে পারে না। এখানকার ইমিগ্রেশনের রুলস গুলো একটু টাফ, যেহেতু আমাদের আচ্ছা কোনো আচ্ছা। এগ্রিমেন্ট নেই। আরেকটা রিজন হলো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও কিন্তু অনেক বাংলাদেশি থাকে, প্রায় 1.5-2 লাখ বাংলাদেশি কাজ করে ওখানে শিপ বিল্ডিং এ এবং অন্যান্য ইয়েতে। এর কারণ হলো মালয়েশিয়া সিঙ্গাপুর গুলো ইংলিশ স্পিকিং জোন, ওগুলো লাইক ব্রিটিশ ঔপনিবেশিক জোন গুলোর মধ্যে ছিল, তো ওখানে ইংলিশ স্পিকিংটা কমন। কিন্তু থাইল্যান্ডে এখানে কোনো ইংলিশ স্পিকিং হয় না, মানে লোকালরা শুধু লোকাল ল্যাঙ্গুয়েজেই কথা বলে। হ্যাঁ, তো এইটা একটা প্রবলেম। তো বাংলাদেশিরা যারা আর কি এইচএসসি বা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা তো মোটামুটি ইংলিশ বলতে পারে বা বুঝে। কিন্তু থাইল্যান্ডে যে তাদের কমিউনিকেশন একটা বড় প্রবলেম হয়। তো এই দুটাই আমি মনে করি মেইন প্রবলেম। আর থাইল্যান্ডে এখন আমি মনে করি পিআর বা লং টার্ম ভিসা নিয়ে, নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমি মনে করি 5 থেকে 6 হাজারের বেশি হবে না বাংলাদেশে থাকে, খুবই কম এটা। আচ্ছা আচ্ছা। আর মালয়েশিয়াতে আপনি দেখবেন যে 10 থেকে 12 লাখ বাংলাদেশি থাকে কিন্তু। আর আমরা বুঝতে পারলাম এখানে আপনার যে কাছ থেকে কাজের অনেক কথা বললেন, জি জি জি। এখানে কাজের মধ্যে দেখা যায় যে ট্যুরিজম রিলেটেড কিছু জবে এখানে থাকে। যেরকম এখানে আপনি সুকুমবিট এরিয়াতে গেলে দেখবেন কিছু কিছু বাঙালি রেস্টুরেন্ট আছে। তারপর হসপিটাল গুলোতে যে বাংলাদেশি পেশেন্টরা আসে তাদের জন্য ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে, বেঙ্গলি ইন্টারপ্রেটার হিসেবে। তারপর রেস্টুরেন্ট গুলোতে কাজ করে, তারপর হোটেল গুলোতে যেমন অ্যাম্বাসেডর হোটেলে অনেক বাংলাদেশি কাজ করে। তো এগুলো ট্যুরিজমের সাইড। আর কিছু কিছু মানে আহ, ব্যাংককের আশপাশে কিছু ফ্যাক্টরি আছে, ওখানে কিছু মালিক আছে বাংলাদেশি, তারা আর কি বাংলাদেশ থেকে কিছু কিছু শ্রমিক নিয়ে আসে। ফিশ রিলেটেড, ফিশারিজ রিলেটেড, এগ্রো রিলেটেড কিছু ফ্যাক্টরি আছে এখানে, কিছু বাংলাদেশি কাজ করে কিন্তু খুবই কম পরিমাণে সেটা। তো সেক্ষেত্রে আসলে থাইল্যান্ডে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কোনো রকম কোনো সুযোগ সুবিধা আছে কিনা? অবশ্যই বাংলাদেশের নর্মালি তো বাংলাদেশি যারা স্টুডেন্ট তারা তাদের প্রিফারেন্স থাকে হলো ইউকে অথবা ইউএসএ বা অস্ট্রেলিয়া এরকম দেশগুলো। ওখানে টিউশন ফি অনেক হাই, বেশি হয়। কিন্তু থাইল্যান্ডের টিউশন ফি ওইসব দেশের থেকে আমি মনে করি 1/3 বা 1/4 হবে, এবং লিভিং এক্সপেন্সও অনেক কম, থাকা খাওয়া অনেক কম। এবং ওদের ইউনিভার্সিটি গুলোর মধ্যে আমি বলবো যে দুইটা সেক্টর খুবই ডেভেলপ। একটা হলো মেডিকেল কলেজগুলো, কারণ থাইল্যান্ড কিন্তু মেডিকেল ট্যুরিজমে ওয়ার্ল্ডের নাম্বার 6 র্যাঙ্কিং এ। তো এটা কিন্তু অনেক মানে ডেভেলপ কান্ট্রি থেকেও তারা অনেক এগিয়ে আছে। তো ওদের যে হসপিটালগুলো, মেডিকেল কলেজগুলো, সেখানে আমাদের মেডিকেল স্টুডেন্টরা চাইলে এখানে স্টাডি করতে পারে। অনেক অ্যাডভান্সড এখানে ওদের মেডিকেল এডুকেশন গুলো। আরেকটা হলো এগ্রিকালচার। থাইল্যান্ডের এগ্রিকালচার এবং এগ্রো প্রসেসিং খুবই স্ট্রং। ইভেন থাইল্যান্ডে কিন্তু 96% বুদ্ধিস্ট পপুলেশন, 4 to 5% মুসলিম পপুলেশন। কিন্তু থাইল্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য লিডিং, মানে 5টা দেশের মধ্যে আছে যারা হালাল ফুড এক্সপোর্ট করে। তো আচ্ছা আচ্ছা। রিসেন্টলি আপনি দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়াতে গিয়ে হালাল ফুড এক্সপোর্টের জন্য ইয়া জোন, মানে ইকোনমিক জোন মালয়েশিয়ার থেকে আর কি হেল্প নিয়ে করতে চেয়েছে। কিন্তু থাইল্যান্ড কিন্তু দেখেন, ওরা কিন্তু মুসলিম কান্ট্রিও না, কিন্তু ওরা হালাল ফুড, ওয়ান অফ দ্য লিডিং হালাল ফুড এক্সপোর্টার থাইল্যান্ড। সো আচ্ছা থাইল্যান্ডে যদি এগ্রিকালচার এবং এগ্রো প্রসেসিং নিয়ে স্টাডি করে, এটা একটা ভালো সুযোগ। ঠিক আছে। আর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আহ, প্রবাস জীবনে আসলে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা কতটুকু থাকে, এবং আপনি যে পেশায় কাজ করছেন সেটায় কতদিন ধরে আছেন, প্লাস ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশে কি কি ধরনের সমস্যা হয়, আর যারা আসলে থাইল্যান্ড যেটা আগ্রহী, হ্যাঁ, তারা আসলে কিভাবে থাইল্যান্ডে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে, তাদের জন্য কোন ওইটা সবচেয়ে ভালো হয়, এবং সেখানে যে আসলে বসবাস করাটা কতটুকু সহজ কতটুকু কষ্টকর এই বিষয়টা একটু পরিষ্কার করতে হবে। থাইল্যান্ডে ইমিগ্রেশনের রুলস গুলা হ্যাঁ একটু কমপ্লেক্স, যেহেতু এটা একটা কিংডম। মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলো কিন্তু কিংডম না। হ্যাঁ, রাইট। যেরকম আরব দেশের যে ইয়াগুলো দেখবেন যে কিংডম অফ সৌদি আরবিয়া, কিংডম অফ দুবাই এরকম।
তো এখন দেখবেন যে আপনি মিডল ইস্টের দেশগুলোর সাথে বাংলাদেশের একটা হয়তো লেবার রিলেটেড চুক্তি আছে, এর জন্য খুব ইজি হয়, কিন্তু এখানে কোনো আমাদের লেবার রিলেটেড এগ্রিমেন্ট না থাকাতে অনেক টাফ হয়। হ্যাঁ, যেমন ভিসা গুলো দেখা যায় আপনাকে যদি ওয়ার্ক ভিসা দেয়, এটা 1 ইয়ারের হবে এবং ট্যাক্সটা খুব বেশি হবে। তো ট্যাক্সটা তো দিতে হয় এমপ্লয়ি এমপ্লয়ার, যে যে আর কি ধরেন ফ্যাক্টরি ওনার বা রেস্টুরেন্ট যেখানে জব করুক সে দেয়। তো তো যখন দেখে যে একটা বাংলাদেশি ওয়ার্কার আমরা যদি এখানে আনি, এখানে অনেক আহ, দিতে হবে, ট্যাক্স দিতে হবে, তখন তারা আর আনে না। তখন তারা এই আশপাশে মিয়ানমার, কম্বোডিয়া এসব দেশ থেকে, লাওস থেকে নিয়ে আসে। ওখানে অনেক কম টাকায় ওরা লেবার পায়। আর যেহেতু মিয়ানমারের যুদ্ধ চলছে, এর কারণে অনেক রিফিউজি আছে, এদেরকেও তারা লেবার হিসেবে ইউজ করে। আর ইমিগ্রেশন রিলেটেড বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি, তাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে, যেহেতু তারা লুক ইস্ট পলিসি নিয়েছে। যেহেতু ইন্ডিয়ার সাইডে আমাদের ভিসা টিসা দেওয়া বন্ধ হয়ে গেছে। সো থাইল্যান্ড, আসিয়ান কান্ট্রি গুলো, এই যে আসিয়ান দেশগুলোর যে 11টা দেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপিন্স, এরকম 11টা দেশ আছে। এদের সাথে যদি ভালো রিলেশন করা যায়, আসিয়ানের মধ্যে যদি যুক্ত হওয়া যায়, আসিয়ান প্লাস, তাহলে জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং আমাদের ম্যান পাওয়ার ভোটের ক্ষেত্রে। আর সোজা কথা যে আমাদের যে এম্বাসি, বাংলাদেশ এম্বাসি, ফরেন মিনিস্ট্রি, এদেরকে অ্যাক্টিভ হতে হবে আরো। যদি অ্যাক্টিভ হয়, যদি লেবার রিলেটেড এগ্রিমেন্ট গুলো করে, তাহলে এটা বাংলাদেশ থেকে যারা আসবে এটা তাদের জন্য ইজি হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে যারা আসতে চায়, আইদার স্টাডির জন্য হোক, স্টাডির জন্য এডুকেশন ভিসা আছে, ওটা কোয়াইট ইজি আদার ওয়ার্কিং ভিসার থেকে। তো আচ্ছা। আহ, তারা আসতে পারে। আমি যেহেতু ফ্যামিলি নিয়ে আছি, আমি এখানে ম্যারেজ ভিসা নিয়ে থাকতে পারি। এরপরও অনেক সমস্যা হয়, তাও অন্যান্য ভিসাগুলোর থেকে, যেরকম ওয়ার্কিং ভিসা বা অন্যান্য ভিসাগুলোর থেকে ম্যারেজ ভিসাটা খুব ইজি। এরপরও কেউ যদি আসতে চায় থাইল্যান্ডে, প্রপার প্ল্যানিং করে আসতে হবে, না জেনে একেবারে এসে পড়লে এখানে কিছু করতে পারবে না। আর থাই ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও জানা থাকতে হবে, আর নাইলে মানে অল্প হলেও, মানে চলাফেরা করার মতো, কেনাকাটা করার মতো, বা আপনি বাসে ট্যাক্সিতে চড়বেন, এটুকু আপনার জানতেই হবে, আর নাহলে আপনি খুব মুশকিল এখানে। ওরা ইংলিশ ইউজই করে না। আচ্ছা। আর আপনি ওখানে আসলে কি কি ধরনের পেশার সাথে আছেন? মেডিকেল আপনার আসলে কাজটা কি রকম? হ্যাঁ, এবং আমি আমি যারা আর আসলে কি আমাদের দেশের হ্যাঁ, আসলে যারা আছেন, হ্যাঁ, যুবক, তাদেরকে আসলে আপনি বডি বিল্ডিং এর ব্যাপারে বা রিফ্রেশমেন্ট কিভাবে তারা নিজের শরীর ঠিক রাখবে, এই ব্যাপারে কিছু অ্যাডভাইজারি দিতেন আমাদের। আসলে আমি তো এখানে একটা জিমে জব করছি। ওই জিম থেকে আমাকে ওয়ার্ক পারমিট দিয়েছে, কারণ আমার কাজ থেকে, যেহেতু আমার সার্টিফিকেট গুলো ছিল সব থাইল্যান্ডে। আমার ধরেন সার্টিফাইড আচ্ছা। মাসেল বিল্ডিং ট্রেনার, সার্টিফাইড স্পোর্টস নিউট্রিশন, অল সার্টিফিকেট থাইল্যান্ডের ছিল। আমি এই সার্টিফিকেট গুলো 2016 সালেই নেওয়া। তো থাইল্যান্ডে আমার জিমে জব করা আমার জন্য খুব ইজি। আর আমি যেহেতু অল্প অল্প থাই ল্যাঙ্গুয়েজ পারি, আমার যেহেতু লং টার্ম ভিসা আছে, এটা আমার জন্য খুব ইজি। তো এই জন্যই আমি বলেছিলাম যে থাইল্যান্ডে যদি কেউ স্টাডি করে এডুকেশন ভিসা নিয়ে, তার জন্য কিন্তু থাইল্যান্ডে কাজ করাটা ইজি, আচ্ছা। স্টাডি শেষ করার পর। হ্যাঁ, তো আমি যেরকম জিমে আছি, এখানে জিম গুলোতে ভালো আহ, ধরেন যে একটা জিমে আমি জব করলে, একজন ট্রেইনারের ইনকাম একজন ডেস্ক জব যারা করে তাদের প্রায় ডবল হয়। আচ্ছা। ধরেন যে একজন মানুষ, একটা ফ্রেশার বা একজন ব্যাংকে জয়েন করলো, হ্যাঁ, বা একটা অফিসে জয়েন করলো, ট্রেডিশনাল যে কর্পোরেট অফিসগুলো, তাদের থেকে প্রায় 30 থেকে 50% বেশি আর্ন করতে পারে যারা জিমে ট্রেইনার। এর কারণ হলো এখানে পার্সোনাল ট্রেনিং এর কালচারটা আছে। হ্যাঁ, যেমন বাংলাদেশের জিমগুলোতে আপনি গেলে দেখবেন যে একজন ট্রেনার 100 জনকে ট্রেনিং করায়। হ্যাঁ, এরকম এখানে নেই। এখানে হলো ওয়ান অন ওয়ান ট্রেনিং সব। ট্রেইনারকে হায়ার করতে হবে। হ্যাঁ, আমরা জিমে থাকি, যখন ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট হায়ার করবে, তার টাইম, ট্রেইনারের প্রোফাইল দেওয়া থাকে যে এই ট্রেনার এই সার্টিফিকেট আছে, এই অ্যাথলেট এইভাবে এখানে খেলেছে, ওখানে খেলেছে। তো ক্লায়েন্ট যখন পছন্দ করবে, তার সাথে আপনি আপনার টাইম ফিক্স করে নেবে। হ্যাঁ, এরপর আর কি জিম আর কি ওই কমিশনটা শেয়ার করে আমাদের সাথে। তো এখানে আর্নিংটা অনেক বেশি, যেটা বাংলাদেশের ট্রেনাররা এই সুবিধাটা পায় না। আর বাংলাদেশি ট্রেনারদের আরেকটা প্রবলেম হচ্ছে, তারা বেশিরভাগই মানে সার্টিফাইড না, কারণ বাংলাদেশে কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই। যেটা কিনা আমি স্টার্ট করেছিলাম বাংলাদেশে থাকার সময়, এখনো করছে, এখনো আমার কাছে 2 জন সার্টিফিকেশন কোর্স করছে। এটা হলো আমি যে ইনস্টিটিউট থেকে
ট্রেনিং করেছিলাম, ফিটনেস রিলেটেড কোর্সগুলো কিন্তু আমার মাধ্যমে মানে অ্যাফিলিয়েটেড আমি করাই, বাংলাদেশে যারা করতে চায় তাদেরকে আমি করাই, এবং সার্টিফিকেটটা থাইল্যান্ড থেকে দেওয়া হয়, এখনো করছে দু তিনজন। আর মেডিকেল রিলেটেড যে ইস্যুটা, মেডিকেল আমি যেটা হেল্প করি বাংলাদেশে পেশেন্টদের, এখানে ধরেন দুটা হসপিটাল আছে, একটা হলো ব্যাংকক হসপিটাল এবং বামরুংঘাট। এরা খুবই ভালো, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, কিন্তু খুবই কস্টলি। হ্যাঁ, মানে যদি আপনি খুব বেশি রিচ না হন, আপনি এখানে ট্রিটমেন্ট করাতে পারবেন না। কিন্তু আচ্ছা আচ্ছা। থাইল্যান্ডে একটা ব্যাপার আছে যে এখানকার যে হসপিটালগুলো, এটা আপনি গভর্নমেন্ট হসপিটাল বলেন আর যে বামরুংঘাট হসপিটাল বলেন, এখানে একটা স্ট্যান্ডার্ড আছে ট্রিটমেন্টের। ওই স্ট্যান্ডার্ডটা কেউ কম্প্রোমাইজ করতে পারে না, কোনো হসপিটাল এর নিচে নামতে পারবে না। তো এটা তো যারা আমরা এখানে লোকালি থাকি, আমরা থাকি এখানে, আমরা ট্রিটমেন্ট নিয়ে আমরা জানি। হ্যাঁ, তো এটা তো বাংলাদেশের মানুষ জানে না, তো তারা মনে করে যে না, ওই দুটো হসপিটাল ছাড়া আর কেউ ভালো ট্রিটমেন্ট দেয় না। ভালো। যেহেতু ওই দুটো হসপিটাল অফিস বাংলাদেশে আছে, ওরা হেভিলি মার্কেটিং করে, তো তাদের একটা ব্রেইন ওয়াশ হয়ে গেছে, তারা 20-25 বছর ধরে বাংলাদেশে আছে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা হেল্প করি, আমরা তাদেরকে অন্যান্য হসপিটাল গুলোর সাথে কানেক্ট করে দিই, যেখানে তারা সেম মানের ট্রিটমেন্ট পাবে অর্ধেক খরচে। দ্যাটস গুড। একই ট্রিটমেন্ট পাবে, দেখা যাবে 30-50% কম কস্টে খরচ মানে অনেক করতে সস্তা। পারে। তো এই হেল্পটাই আমরা করি, যে আমরা বলি যে হ্যাঁ, আচ্ছা এখন আর সব হসপিটাল কিন্তু সব ট্রিটমেন্ট দিতে পারে না। কোনো হসপিটাল কিডনি জন্য স্পেশালাইজ, কোনোটা ক্যান্সারের জন্য। আমরা পেশেন্টদেরকে বলি যে আচ্ছা আপনার কি প্রবলেম, তার থেকে আমরা রিপোর্ট গুলো নেই তার এক্সিস্টিং প্রবলেমের। এরপর আমরা এখানকার যে হসপিটালগুলোর সাথে আমরা অ্যাফিলিয়েটেড, তাদেরকে আমরা রিপোর্ট গুলো পাঠাই। তারা আমাদেরকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দেয় এবং এস্টিমেটেড কস্ট দেয়, যে হ্যাঁ এই ট্রিটমেন্টটা আচ্ছা করতে তার এতদিন ব্যাংককে থাকা লাগতে পারে এবং কস্টিং এত হবে। আমরা একটা দুইটা, হয়তো দুইটা তিনটা হসপিটালের এস্টিমেটেড কস্ট ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে আমরা ক্লায়েন্টকে দিই। তো ক্লায়েন্ট যেটা পছন্দ করে তারা সে হসপিটালের সাথে আর কি ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেয়। আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো টেলিকমিউনিকেশন, সরি টেলিমেডিসিন বলে এটাকে। তো কেউ কোনো বাংলাদেশি পেশেন্ট যদি মনে করে আচ্ছা আমি থাইল্যান্ডে যাওয়ার আগে ওই যে হসপিটালে আমি ট্রিটমেন্ট করব, ওই হসপিটালের ডক্টরের সাথে আমি একটু টেলিকনফারেন্স, আমরা যেরকম জুমে মিটিং করছি এরকম কোন টেলিমেডিসিন করতে চাই, তো সে করতে পারবে, ওইটারও আমরা ব্যবস্থা করে দিব। ওই ডক্টরের সাথে সে টেলিমেডিসিন করতে পারবে, আধা ঘন্টা 1 ঘন্টা সে কথা বলবে, এবং ডক্টর যদি, সে যদি আর কি অ্যাসিওর হয় যে হ্যাঁ আমি হসপিটালে গেলে আমি ট্রিটমেন্ট পাবো, এরপরই সে আর কি ভিসা প্রসেসিং এই ধরনের কাজগুলো করতে পারে। এবং বাংলাদেশে আমাদের সাথে অ্যাফিলিয়েটেড অনেক ট্রাভেল এজেন্টও আছে, যাদেরকে দিয়ে আমরা যারা আর কি আমাদের ক্লায়েন্টদেরকে হেল্প করে ভিসা প্রসেসিং এর জন্য। আচ্ছা আচ্ছা। না, খুবই ভালো ভালো একটা কাজ করছেন, খুবই ভালো উদ্যোগ। এবং এখন বর্তমানে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সীমান্তে যে উত্তেজনা চলছে, সেটা আসলে বাংলাদেশের জন্য নতুন কোনো সুযোগ তৈরি করবে কিনা, এবং থাইল্যান্ডে বাংলাদেশিদের পাঠানোর জন্য সরকার আসলে কি ধরনের উদ্যোগ নিতে পারে বলে আপনি মনে করেন? এই যে থাইল্যান্ডের সাথে যে কম্বোডিয়ার একটা সীমান্ত যুদ্ধ চলছে, এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করেছে বাংলাদেশের জন্য। কারণ থাইল্যান্ডে কিন্তু প্রচুর মিয়ানমার থেকে আসে, মিয়ানমার থেকে যারাই আসছে বেশিরভাগই রেফিউজি স্ট্যাটাস নিয়ে আসে, ওদের যেহেতু আচ্ছা গৃহযুদ্ধ চলছে। ওরা কাজ করে, আর এরপর সেকেন্ড লার্জেস্ট লেবার ফোর্সটা আসে হলো কম্বোডিয়া থেকে, প্রায় 3 থেকে 4 লাখের কম হবে না। তো রিসেন্টলি যেটা হয়েছে, কম্বোডিয়া আর থাইল্যান্ডের যুদ্ধের কারণে এখানে কিছু আর কি মানে এখানে ন্যাশনালিস্ট কিছু মেন্টালিটির ব্যাপার আছে। তো থাইরা দেখা যায় কম্বোডিয়ানদের কাজ দিচ্ছে না বা এখানে মারধর করতেছে। হ্যাঁ, এরপর কম্বোডিয়ান গভর্নমেন্টও আরেকটা আহ, কাজ করেছে, যেটা হলো তারা বলেছে সব কম্বোডিয়ানদের যারা থাইল্যান্ডে কাজ করছে তাদেরকে ব্যাক করতে হবে। তাদেরকে একটা ডেডলাইন দিয়ে দিয়েছে, এই ডেটের মধ্যে ব্যাক করতে হবে, আনলে তাদের যত ল্যান্ড বা তাদের সিটিজেনশিপ, কম্বোডিয়ান সিটিজেনশিপ, পাসপোর্ট, এগুলো সব ক্যান্সেল করে দেবে, মানে বন্ধ করে দেবে। মানে great. কম্বোডিয়া গভর্নমেন্ট চাচ্ছে তারা যাতে চলে আসে, কম্বোডিয়া ব্যাক করে। তো অলরেডি এই ঘোষণাটা দেওয়ার 1 সপ্তাহের মধ্যে 2 লাখ কম্বোডিয়ান চলে গেছে। তো থাইল্যান্ড এখন অনেক লেবার শর্টেজ আছে। তো তারা এখন বিভিন্ন সোর্স খুঁজতেছে যে কোথা থেকে লেবার আনতে পারে। মিয়ানমার থেকে যা আসা তা তো চলেই আসছে, নতুন করে আসতে পারবে। পাশে আছে লাওস, লাওসের জনসংখ্যা অনেক কম, পুরা দেশে মাত্র 40-50 লাখ জনগণ, তো ওরা কিভাবে লেবার সাপ্লাই দিবে? হ্যাঁ, তো বাংলাদেশের একটা অপরচুনিটি আছে, এখন তারা শ্রীলঙ্কা টিলঙ্কা এইসব জায়গায় দেখছে। আমি জাস্ট গতকাল দেখলাম যে বাংলাদেশে এম্বাসি, এখানকার যে এম্বাসি, তারা
থাই গভর্নমেন্ট, থাই বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনের সাথে বসেছে যে লেবার রিলেটেড ইস্যু নিয়ে, যে কম্বোডিয়া যেহেতু লেবার আসতে পারবে না, আর এটা যুদ্ধটা যে লেগেছে এখনো কিন্তু শেষ হয়নি, এখন সিজফায়ার চলছে। আর ওদের শ্রমিকরা রিসেন্টলি মনে হয় না 1-2 বছরের মধ্যে ব্যাক করবে। তো এটা একটা গোল্ডেন অপরচুনিটি। এর মধ্যে যদি আমাদের গভর্নমেন্ট একটা লেবার রিলেটেড চুক্তি করে, যে ওয়ার্ক পারমিট রিলেটেড, যে ওয়ার্ক পারমিটটা যদি ইজি করে দেয়, ট্যাক্সটা যাতে কম নেয়, হ্যাঁ, তাহলে আর কি দেখা যাবে যে মোটামুটি 50,000 1 লাখ শ্রমিক পাঠানো সম্ভব এই মুহূর্তে। আর থাইল্যান্ডের কিন্তু মিনিমাম ওয়েজ অনেক ভালো। এখন কিন্তু গভর্নমেন্টের যেটা ইয়ার ফিক্সড, যেটা মিনিমাম ওয়েজ পার ডে 400 বাথ। আপনি এখন কিন্তু থাই বাতের রেট 1 বাথ 4 টাকার সমান। 400 বাথ মানে 1200 টাকা, পার ডে 1200 টাকা। তাহলে আপনি বুঝেন, যদি 30 ডে ওয়ার্ক করে এটা কিন্তু অনেক ভালো অ্যামাউন্ট। আর থাইল্যান্ডে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। থাইল্যান্ডের কন্ডোমিনিয়াম স্টাইলে এখানে তো থাকে। এখানে ধরেন যে 10,000 বাত ইনকাম করে ওর জন্য কন্ডোমিনিয়াম আছে, যে 15,000 বাত ইনকাম করে তার জন্য কন্ডোমিনিয়াম আছে, যে 30,000 বাত ইনকাম করে তার জন্য আছে। কন্ডোমিনিয়াম গুলো কিরকম হয়, যে একটা রুম থাকে, হ্যাঁ, একটা ওয়াশরুম থাকে, একটা ব্যালকনি থাকে, হ্যাঁ, মানে একজন বা দুইজন থাকতে পারে। এখানে ফার্নিশড, মানে বেড টেড এগুলো দেওয়া থাকে। এখন যে ধরেন যে অ্যাফোর্ড করতে পারে না, সে হয়তো 3,000-4,000 বাতের কম্বো কন্ডোমিনিয়াম গুলো নেবে, যেখানে লিফট থাকবে না, এয়ার কন্ডিশন থাকবে না, শুধু ফ্যান থাকবে। আবার আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন ভালোটা, আপনি 10,000 বাদ দিয়ে নেন, তখন এয়ার কন্ডিশন, লিফট, সুইমিং পুল সব থাকবে এরকম। সো এখানে কি মানে থাইল্যান্ডের সুবিধাটা কি, এখানে সব ধরনের মানুষের জন্য মানে থাকা খাওয়াটা খুব মানে রিজনেবল এটা ব্যবস্থা। যেমন সিঙ্গাপুরে যেটা খুব বড় একটা প্রবলেম। তো আসিফ ভাই, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার এই উম, বক্তব্য এবং আপনার এই অভিমত, আপনার এই চিন্তা ভাবনা, আমি আশা করি আমাদের আহ যথাযথ কর্তৃপক্ষ তারা হয়তো তাদের দৃষ্টি কাড়বে, এবং তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে ভাববে, যাতে করে আমাদের দেশের জন্য আরো নতুন সম্ভাবনা তৈরি হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নাহিদ ভাই, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আপনাদের চ্যানেলে। তো ফিউচারে ইনশাল্লাহ আমরা আবার দেখা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ টু অল ভিউয়ার্স। প্রবাস মানে শুধু রেমিটেন্স নয়, সেখানে লুকিয়ে থাকে অনেক অনুপ্রেরণার গল্প। আসিফ ভলি হলেন আমাদের সেই গল্পের একজন উজ্জ্বল উদাহরণ। আজকের ইন্টারভিউ থেকে আমরা অনেক নতুন দিশা খুঁজে পাবো, এটাই আমাদের উদ্দেশ্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন প্রবাসীদের কাহিনী এবং ইন্সপিরেশনাল ভিডিও পেতে চোখ রাখুন নিউ ভিউতে। ধন্যবাদ।